আজকে আমি আপনাদের সামনে একটা ভীষণ ভয়ের এবং ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করব। কিন্তু তার আগে একটা ইমেল পড়ব। আমি হয়তো এই ইমেলটা আপনাদের সামনে আনতাম না, কিন্তু আমার মনে হলো এই ইমেলটা আমার উচিত, আমার একটা রেসপন্সিবিলিটি আপনাদের সামনে সবাইকে শোনানো। তো অবভিয়াসলি আমি যিনি ইমেলটা করেছেন তার নামটা আমি এখানে রিভিল করছি না, বাট আমার মনে হয় এগুলো আপনাদের জানা উচিত। তো কিছুদিন আগে আমার কাছে একটা ইমেল আসে। তো সেই ইমেলে একজন ভদ্র মহিলা তিনি ইমেলটি করেন এবং তিনি নিজের একটা ছবি পাঠিয়েছেন এবং ছবিটা পাঠানোর পরে উনি লিখেছেন যে ওনার এক ছেলে এক মেয়ে রয়েছে এবং ওনার নাকি ওনার হাজব্যান্ডের সাথে ডিভোর্সের কেস চলছে, বা ডিভোর্স এখনো হয়নি। তো আমি তো প্রথম থেকে যখন ইমেলটা পড়ছি, তো প্রথমেই আমার খটকা লাগে যে ভদ্রমহিলা নিজের ছবি পাঠিয়েছেন কেন। তো তারপরে দেখলাম উনি শুধুমাত্র নিজের ছবি পাঠিয়েছেন তা নয়, ওনার ছেলেমেয়ের ছবিও পাঠিয়েছেন নিজের ছবির সাথে, অন্য একটা ছবিতে, টোটাল 2টো ছবি পাঠিয়েছেন। যাই হোক, একটু উইয়ার্ড লাগলো আমার, তো তারপরেও আমি মেলটা পড়া কন্টিনিউ করলাম। তো উনি লিখেছেন যে আমি খুব প্রবলেমে আছি, খুব অসুবিধে হচ্ছে। দেখুন, অনেকেই অনেক ধরনের সমস্যায় থাকে মানুষের জীবনে। হাসি যেমন থাকে, মজা যেমন থাকে, তেমনি অনেক কষ্টও থাকে, অনেক স্ট্রাগল থাকে। তো আমিও ভেবেছি যে উনি সেরকমই কিছু লিখেছেন। তো হঠাৎ করে ইমেলটা যখন আমি পড়ছি, দেখলাম ওই 2-3টে কথা ওনার এই স্ট্রাগল সম্পর্কে লিখেছেন। তো তারপরে উনি আমাকে বলেছেন যে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি আমার রিকোয়েস্টটা রাখবেন, আপনি আমাকে কিছু আর্থিক সাহায্য করুন, খুব দরকার আমার, আপনি আমাকে প্লিজ কিছু আর্থিক সাহায্য করুন বলে উনি লিখেছেন যে আপনি ভাববেন না যে এটা কোনো ফেক প্রোফাইল থেকে আমি আপনাকে ইমেল করছি বা কিছু। তো উনি নিজের নাম, তারপরে ওনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু দিয়েছেন। দিয়ে উনি লিখেছেন যে আমি আমার ছবি এবং আমার ছেলেমেয়েদের ছবিও আপনাকে পাঠালাম, আপনি প্লিজ আমাকে হেল্প করুন। যাই হোক, এবার ইমেলটা পড়ে আমার সত্যি কথা বলতে কি খুব খারাপই লেগেছে যে একটা মানুষ কতটা অসহায় হলে এবং কতটা একটা মানুষের উপর তার 2 ছেলেমেয়ের রেসপন্সিবিলিটি, তার ছেলেমেয়েদের বয়স হচ্ছে ওই 10-11 এরকম হবে। তো আমার খুব খারাপ লাগে। আমি ভাবলাম যে একটা মানুষ আর একটা মানুষকে চেনে না, জানে না, কিচ্ছু না। দেখুন, আমি তো আপনারা অনেকবার বলেছিলেন বলে আমি 1-2 বার লাইভে এসে ভিডিও করেছিলাম, বাট আমি তো ওইভাবে সামনে আসি না অতটা। তো আমি ভাবলাম যে উনি চেনেন না, জানেন না, কতটা অসুবিধে, কতটা প্রবলেমে থাকলে উনি আমাকে এভাবে লিখতে পারেন। তো আমার খুব খারাপ লাগে। তো আমি ওনাকে একটা ইমেল করি। তো সেই ইমেলে আমি অবশ্যই তাকে জানাই যে আমি তাকে যথাসাধ্য আর্থিক সাহায্য যতটা আমার পক্ষে করা সম্ভব আমি নিশ্চয়ই করব। তো আমি ওনাকে বলি যে আমি 2-3 দিন পরে, আমি একটু কাজে বাইরে ছিলাম, তো আমি বলি যে আমি 2-3 দিন পরে আপনাকে আমার সাধ্যমতো একটা অ্যামাউন্ট পাঠিয়ে দেব। সত্যি বলতে কি আমি না এইভাবে একদম ধরুন করোনার সময় বা এমনি টুকটাক সময় কিছু প্রতিটি মানুষই আমি মনে করি হয়তো করে, নিশ্চয়ই করেন, কারণ প্রচুর সংস্থা আছে যারা মানুষের শুধুমাত্র ডোনেশনেই চলে। তো এরকম তো প্রচুর মানুষ করে থাকা, সেগুলো নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। তো আমি ইমেলটা করি এবং ইমেলটা করার পরে আমি আমার কাজে বিজি হয়ে যাই, তারপর আমি শুয়েও পড়ি। তো ঠিক পরের দিন, ইমেলটা আমি যেদিন করলাম ঠিক তার পরের দিন দেখি আমার কাছে একটা ইমেল এসছে। ওই মহিলাই ইমেল করেছেন। ইমেল করে উনি আমাকে থ্যাংক ইউ লিখেছেন। যাই হোক, ঠিক আছে, লিখলেন। তারপরে উনি লিখেছেন যে আমি আপনার থেকে খুব বেশি টাকা চাই না, আপনি আমাকে যদি 1 লাখ টাকা সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। আমি আপনাকে পরবর্তী সময় কিছু টাকা না হয় দিয়ে দেব, কিন্তু আপনি আমাকে এই মুহূর্তে যদি 1 লাখ টাকা দেন, এটাকে আপনি মনে করুন আপনি 10-12 হাজার টাকা ধার হিসেবে আমি আপনার থেকে নিচ্ছি, আমি 10-12 হাজার টাকা হয়তো আপনাকে পরে ফেরত দিয়ে দেবো, কিন্তু আপনি আমাকে এখন 1 লাখ টাকা পাঠিয়ে দিন। আমি না ইমেলটা যখন পড়ছি, আমি ভাবছি সিরিয়াসলি এরকমও হয়? আপনি কারোর থেকে একটা সাহায্য চাইছেন, আপনিও তাকে চেনেন না, সেও আপনাকে চেনে না, এবং আপনার মনে হয় যে টাকা এতটাই সস্তা যে কারোর থেকে আপনি একেবারে 1 লাখ টাকা চেয়ে বসে, এবং আপনি আবার মেনশন করছেন যে আপনি 10-12 হাজার টাকা হয়তো কখনো ফেরত দিতেও পারেন, দেবেনই সেটাও আর কি লেখেনি, দিতে পারে। তো কি মনে হয়
মানে আমি জানি না ভদ্রমহিলা কেন এই ধরনের কথা লিখেছেন, বা ওনার কী মানসিকতা আছে, বা উনি টাকা সম্পর্কে ওনার ধারণা কতটা স্পষ্ট আমি সত্যিই জানি না। কারণ আমি নিজে খুবই অবাক হয়ে গেছি ইমেলটা পেয়ে, যে এইরকমভাবে কে ভাবে। আর এরকম চিন্তাভাবনা, মানে 1,00,000 টাকা তো আর খুব ছোটোখাটো অ্যামাউন্ট নয়। অবভিয়াসলি আমার কাছে এটা অনেক বড় টাকার অ্যামাউন্ট। তো এইভাবেও যে কেউ কারোর থেকে জাস্ট টাকা চেয়ে নিতে পারে, এটা সত্যি আমার জানা ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যখন প্রথম ইমেলটা করেছিলেন, সেখানে কিন্তু উনি কোনো স্পেসিফিক কিছু উল্লেখ করেন। উনি শুধু উল্লেখ করেছিলেন যে ওনার হাজব্যান্ডের সাথে ওনার ডিভোর্সের কেস চলছে, এবং ওনার হাজব্যান্ড নাকি ছেলে মেয়েদের খরচা বাবদ যা দেয় তাতে নাকি তাদের খরচা 50%ও ওঠে না। এবার মানে দেখুন, আপনি হয়তো সত্যি, মানে আমি তো পুরোপুরি জানি না, হতে পারে সত্যি, হতে পারে পুরোটাই মিথ্যে, সেটা মানে আমি না জেনে তো বলবো না। কিন্তু যেটা আমি জানলাম সেটা হচ্ছে যে এই ধরনের মানসিকতা নিয়ে যদি আপনি চলেন, যে আপনাকে কেউ 1,00,000 টাকা দিয়ে দেবে, অন্য কারোর থেকে আবার আপনি ওর আর একটা কোনো বড় অঙ্কের টাকা চেয়ে নেবেন, এভাবে কিন্তু জীবন চলে না। সত্যি যদি আপনাকে আপনার ছেলেমেয়েদের পাশে দাঁড়াতে হয়, তাহলে কিন্তু এইভাবে এর থেকে টাকা চেয়ে, তার থেকে টাকা চেয়ে, এইভাবে কিন্তু আপনি কোনোদিন পারবেন না। কারণ আপনাকে প্রথম কথা, লোকে অত টাকা দেবেই না। আর যদি বা দেয়ও, সে কিন্তু একবারই দেবে, সে কিন্তু দ্বিতীয়বার দেবে না। আর কী করেই বা দেবে, কেনই বা দেবে? তো সবার আগে আপনাকেও বুঝতে হবে যে টাকা এভাবে হাত পেতে কারোর থেকে না চেয়ে আপনাকে সেই টাকাটা রোজগার করতে হবে। তো যাই হোক, খুবই মানে অদ্ভুত লাগে, আমার খুব খারাপও লাগে যে কিছু কিছু মানুষের কাছে টাকার কি সত্যি কোনো ভ্যালু নেই? কেউ কারোর থেকে এতগুলো টাকা চেনানি জানানি কীভাবে দাবি করে নিতে পারে? এবং উনি আরও বেশ কিছু কথা লিখেছেন, যে কথাগুলোর মানেটা কিছুটা এরকম দাঁড়ায় যে ওনার কাছে টাকা নেই, কিন্তু সবার কাছে অনেক অনেক টাকা আছে, সে চাইলেই দিতে পারে, তার কাছে এটা কোনো বড় ব্যাপার নয়। মানে কি বলবো, এই ধারণাগুলো যে কতটা ভুল সেটা হয়তো উনি নিজেও জানেন না। মানে কেউ একজন ব্যক্তি, সে প্রবলেমে থাকতে পারে, হতেই পারে তার জীবনে কোনো সমস্যা আছে, তার জীবনে টাকার ক্রাইসিস আছে, হতেই পারে এটা, কিন্তু তার মানে এই নয় যে সে অন্যর কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা জাস্ট এমনি চেয়ে নিতে পারে। এটা কিন্তু কোথাও হয় না। মানে আপনি যদি আপনার ফ্যামিলির মধ্যেও থাকেন, আপনি যদি ফট করে আপনার বাবা মাকেও বলেন যে আমাকে একটা মোটা অঙ্কের টাকা ফট করে দিয়ে দাও, তারাও হয়তো দিতে পারবেন না। তো এটাই ব্যাপার। আর সত্যিই যদি আপনাকে কিছু মানে মনে হয় যে আপনাকে আপনার ছেলেমেয়েদের জন্য তাদের সাপোর্ট হয়ে দাঁড়াতে হবে, তাহলে আপনি নিজে কিছু করুন। আর টাকার ভ্যালুটা একটু বোঝার চেষ্টা করুন। টাকা কিন্তু ওইভাবে চাইলেই কেউ কারোর থেকে পায় না। এবং যারা চাকরিও করে বা যারা ধরুন ব্যবসা করে, তাদেরকেও কিন্তু অনেক কষ্ট করে এই টাকাটা রোজগার করতে হয়। তো আমার মনে হয়, আমি জানি না উনি কেন এরকম লিখেছেন, ওনার ভাবনা চিন্তা কী ছিল, তবে আমার মনে হয় ওনার কিছু সমস্যা আছে অবভিয়াসলি, নাহলে এভাবে তো কেউ কারোর থেকে এভাবে ফট করে টাকা চাইতে পারে না। তো মানসিক ওনার একটা সুস্থতা আমি কামনা করি। আর মানে কি বলবো আর কি, মানে আমি বলার ভাষা পাচ্ছি না, যে এই রকম ইমেলও যে কখনো আসতে পারে সেটা আমার নিজেরই জানা ছিল না। যাই হোক, এটা নিয়ে আর আমি আর কিছু বলবো না। আপনাদের যদি কিছু বলার থেকে অবশ্যই বলতে পারেন। আর যিনি আমাকে ইমেলটা করেছেন, নিশ্চয়ই তিনি এটা শুনছেন। তো তাকে আমি এটুকুই বলবো, আপনি টাকা পয়সার ভ্যালু করতে শিখুন আর নিজে কিছু করার চেষ্টা করুন। আর দেখুন, টাকা পয়সা অনেকেরই কম থাকে, কিন্তু আপনার যখন টাকাটা কম থাকবে, তখন আপনার মানে এক্সপেন্স করাটাও কিন্তু কমাতে হবে। এরকম কখনোই হয় না যে আপনার যা রোজগার আপনি তার 3 ডবল খরচা করতে পারবে, সেটা হয় না। প্রতিটি মানুষকেই একটু বাজেট করে চলতে হয়। তাই আপনার হাজব্যান্ড, যেটা আপনি লিখেছিলেন প্রথম ইমেলে, যে আপনার হাজব্যান্ড যা টাকা দেয় তাতে হয় না, থাক না, একটুখানি ধরুন একটু কম কম করেই চালালে, যতক্ষণ না আপনি সেই জায়গাটা রিচ করতে পারছেন। শুধুমাত্র অন্য কেউ টাকা দেবে, অন্য কারোর থেকে আমি চেয়ে নেব, যে আমি সেই সব কিছু করবো যেটা আমার এই মুহূর্তে আমি করতে পারছি না, এই মানসিকতা রাখলে কিন্তু খুব মুশকিল। আর বাচ্চাদেরকে না, ছেলেমেয়েদেরকে, এটা আমার মনে হয় যে তারা কিন্তু বাবা মাকে দেখি প্রথম শেখে সব কিছু তাদের ইমোশনাল গঠন কীরকম হবে, কীভাবে তারা বিহেভ করবে, এটা কিন্তু বাবা মায়ের থেকে তারা অনেকটা পায়। তো তারা যদি এটা দেখে যে কারোর থেকে চাইলেই টাকা পাওয়া যায়, বা চাওয়াটা খুব ভালো জিনিস, তাহলে কিন্তু এই জিনিসটা তাদের মধ্যেও ঢুকে যেতে পারে। তো সেই জায়গা থেকেও কিন্তু আপনার নিজেকে বিরত করা উচিত। যাই হোক, এটুকুই বলার ছিল। তো এবারে আমি যে ঘটনাটা আজকের বলবো, সেটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ঘটনা।
তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আপনারা ভীষণ এনজয় করবেন আজকের এই ঘটনাটা। প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এইটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছে আমি সরাসরি আজকে সেই ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে অন্তরা লিখে পাঠিয়েছে। ও লিখেছে যে ম্যাডাম, আমি খুব একটা গুছিয়ে ঘটনাটা লিখতে পারলাম না, কিন্তু আপনি ইমেল দুটো পড়ে প্লিজ গুছিয়ে সবার সামনে ঘটনাটা বলবেন। অবশ্যই অন্তরা, আমি সেই চেষ্টাই করছি। তো ঘটনাটা বলতে গেলে আমাকে একদম প্রথম থেকে শুরু করতে হবে। তো ও যেটা জানিয়েছে যে ওদের বাড়িতে অন্তরা এবং ওর মা থাকেন এবং একটা সময় ওর দিদাও ওদের সাথে থাকতেন, কিন্তু ওনার দিদা 5-7 বছর হয়ে গেছে মারা গেছেন। তো মারা যাওয়ার পর থেকে ও আর ওর মা একাই থাকে। ওর সাথে মানে ওর লিখেছে যে আমার অনেক দুঃখ কষ্ট, অনেক কিছুর মধ্য দিয়েই আমার ছোটোবেলা থেকে জীবনটা কেটেছে, কিন্তু আমার মা আর আমার দিদা কখনো আমাকে বুঝতে দেয়নি যে আমি কিছু থেকে বঞ্চিত হচ্ছি বা কিছু একটা আমার জীবনে এমন ঘটেছে যেটা আমার সাথে হয়তো হওয়া উচিত ছিল না। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে বহু বছর আগেই অন্তরার মায়ের সাথে ওর বাবার কিন্তু ডিভোর্স হয়ে যায় এবং যখন অন্তরার বয়স মাত্র 7 বছর, তখনই কিন্তু ওর মায়ের সাথে ওর বাবার ডিভোর্সটা হয়। এবং ডিভোর্সের পরে ওর বাবা যেখানে কাজ করতেন, মানে ওর বাবা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে কোথাও একটা কাজ করতেন। তো ডিভোর্সটা যখন হয়ে যায়, তো তার আগে ওর মা বাবা একসাথেই মহারাষ্ট্রে থাকতেন এবং সেখানেই ওর একদম ছোটোবেলাটা কাটে। তারপর এখানে আসার পরে ডিভোর্স হয়। ডিভোর্সের পরে ওর বাবা আবার মহারাষ্ট্র ফিরে যায়। এবার ও যেটা লিখেছে যে যখন ওর বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়, ওর মা কিন্তু তার বিয়ের যে গয়নাগাটি ছিল সেইগুলো ছাড়া আর কোনো কিছুই পাননি এবং ওর বাবা কোনো রকম কোনো খরচাপাতি ওর জন্য দেয়নি। এবং ওর মা এটাও মানে ঠিক করে নিয়েছিল যে যেহেতু ওর বাবা ওর কোনো খরচাপাতি দেওয়ার কথা মুখেও বলেনি বা ডিভোর্সের পর থেকে কখনো খোঁজও করেনি, তো সেই জন্য উনি মনে করেন যে উনি নিজে খেটে রোজগার করে যতটুকু পারবেন ততটুকুই নিজের মেয়েকে দেবেন, কিন্তু সেভাবেই মেয়েকে বড় করবেন। কারোর কাছ থেকে উনি একটা টাকাও হাত পেতে নেবে না। যাই হোক, তো ওর দিদা ওদের সাথে থাকতো এবং ওরা যে বাড়িটায় থাকতো সেই বাড়িটা কিন্তু এই অন্তরার দাদুই তৈরি করেছিল। ওর দাদুর একমাত্র মেয়ে ছিল এই অন্তরার মা। তো উনি ডিভোর্সের পরে বাপের বাড়িতেই চলে আসেন। তো ওর দাদু অনেক বছর আগে মারা গেছিল। তো এই 3 জনের সংসার এবং ওর দিদাও কিন্তু ওকে একদম বুকে করে আগলে বড় করেছিল। যেহেতু ওর মা একটা জায়গায় চাকরি করতো, তো সেই জন্য উনি সকালবেলা বেরিয়ে যেতেন, ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে যেত এবং এই সারা দিন কিন্তু ওকে সামলাতো দিদা। খাওয়ানো, পড়ানো, স্কুল দিয়ে আসা, নিয়ে আসা সবটাই ওর দিদা করতো। তো যতদিন ওর দিদা বেঁচে ছিল ততদিন কিন্তু শত দুঃখ কষ্টের মধ্যেও ওরা 3 জনে মিলে খুব হাসি খুশিভাবে জীবনটা কাটাতো। আর ওর দিদা ভীষণ রকমের পজিটিভ একজন মানুষ ছিলেন। তো যেটা জানিয়েছে যে ওর দিদা একটা এমন মানুষ ছিলেন যে যে কোনো মুহূর্তে মানে হয়তো অনেক প্রবলেম চলছে, অনেক কষ্ট, বাট স্টিল হয়তো হঠাৎ করে বাড়িতে একটা এত ভালো রান্না করলো যেটা খেয়ে সবার খুব মনটা ভালো হয়ে গেল, বা হয়তো দিদা এমন করেই কিছু কথা ওর মাকে বলল যে ওর মায়ের মনটা খুব ভালো হয়ে গেল। তো ওদের ক্ষমতা খুব লিমিটেড ছিল। ওর দিদারও খুব বিশাল যে টাকা পয়সা জমানো
করছিল তাও নয়, কিন্তু সব মিলিয়ে না ওরা বেশ ভালো ছিল। ওর দিদা ওদেরকে বলতো যে চল কোথাও থেকে ঘুরে আসি। এইভাবে কিন্তু ওর আস্তে আস্তে বড় হচ্ছিল, এবং বড় হওয়াটা মোটামুটি ভালোই ছিল। এবার ওর দিদা একটা সময় এলো যখন উনি হঠাৎ করেই খুব অসুস্থ হলেন। এমনিতে খুব অ্যাক্টিভ মানুষ ছিলেন, অসুস্থ হলেন এবং অসুস্থ হওয়ার পরে উনি মারা গেলেন। এবার ওর মাকে তো সংসার চালানোর জন্য চাকরি তো করতেই হবে। তো ততদিনে অন্তরা অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় ওর 15-16 বছর বয়স। তো তখন ওর মাকে বলল যে, মানে ওর মাই আর কি ওকে জিজ্ঞেস করে যে আমি কি করব। মানে ওর দিদা পুরো সংসারটাকে নিজের হাতে চালাতো, ওকে প্রচুর গাইড করতো। তো তখন অন্তরা বলে যে দেখো মা, আমি তো অনেকটাই বড় হয়ে গেছি, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। তো ওর মা কী করতো, সকালবেলা উঠে রান্নাবাড়ি করতো, সে খাবার ঢাকা থাকতো, ও খেয়ে স্কুলে চলে যেত, আবার স্কুল থেকে নিজে ফিরে তালা খুলে বাড়িতে খাওয়া দাওয়া করে আবারও পড়তে চলে যেত। এইভাবেই কিন্তু ওদের জীবনটা কাটছিল। এবার এখানে ও যেটা লিখেছে যে এই যে বাড়িতে একটা মানুষ থাকা, মানে মাথার উপরে একেবারে বটবৃক্ষের মতো ওর দিদা ছিল, তো সেই মানুষটা কিন্তু ওকে যেমন কেয়ার করতো, ওর মাকেও তেমনি কিন্তু প্রচুর কেয়ার করতো। একটা বিশাল ইমোশনাল সাপোর্টের জায়গা ছিল। কিন্তু দিদা চলে যাওয়ার পর থেকে ওর মা না খুব, মানে হঠাৎ করেই খুব শকে চলে যায়। এবং শকে চলে যায় বলতে উনি যে কাজকর্ম বন্ধ করে দিয়েছিলেন তা নয়, কারণ ওনাকে সংসার চালাতে হবে, মেয়ের খরচাপাতি চালাতে হবে। উনি কাজে কিন্তু রোজই যেতেন, বাট উনি না ওর সাথে কথা বলাটা খুব মানে খুব কমিয়ে দিয়েছিল। ইভেন শুধু ওর সাথে কথা বলা নয়, মানে ওর দিদা বেঁচে থাকাকালীন ওর মা হয়তো এদিক ওদিক যেত, বা ওরা তিনজনে মিলেই কোথাও যেত। তো ওর মা তারপর থেকে, ওর দিদা চলে যাওয়ার পর থেকে কীরকম একটা একলা সেরে হয়ে থাকতো, কোথাও বেরোতে চাইতো না, পুজোর সময় বাড়িতেই থাকতো। হয়তো অনেকবার বললো যে মা চলো চলো চলো, তখন হয়তো একটু বেরোলো এইরকম। কিন্তু ওনাকে দেখে একটা জিনিস বোঝা যেত যে ওনার আর বাইরে বেরোতে ইচ্ছে করে না, ঘুরতে ইচ্ছে করে না, সাজতে ইচ্ছে করে না, কিছুই ইচ্ছে করতো না। এবার ততদিনে তো অন্তরা অনেকটা বড় হয়ে গেছে, ওর মোটামুটি বন্ধু বান্ধবের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। তো ওর বান্ধবীদের সাথে টুকটাক এদিক ওদিক হয়তো পুজোর সময় ঘুরতে যেত, বাট ওর না ভালো লাগতো না, কারণ বাড়িতে এসে দেখতো ওর মা খুব মনমরা হয়ে বসে আছে। তো এইভাবেই সময়টা আস্তে আস্তে শুরু হলো। এবং ও ভেবেছিল যে হয়তো ওর দিদার চলে যাওয়াটা ওর মায়ের কাছে এতটাই শোকের যে উনি হয়তো মানে ঠিক মেনে নিতে পারছে না, যেটা খুব স্বাভাবিকও। কিন্তু ও খেয়াল করে যে ওর দিদা মারা গেছে 2-2.5 বছর হয়ে গেছে, বাট 2-2.5 বছরে কিন্তু ওর মায়ের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, বরং আরও ওর মা চুপচাপ হয়ে গেছে, শুধু কাজ কাজ কাজ, কাজের বাইরে উনি আর কিছুই বোঝেন না, এইরকম। তো এইটা নিয়ে ওর সাথে ওর মায়ের মাঝে মধ্যে একটু কথা কাটাকাটি হতো যে মা তুমি কেন কোথাও বেরোচ্ছ না, কেন আমরা আগের মতো কোথাও ঘুরতে যাই না, কেন আমরা আগের মতো কোথাও খেতে যাই না। তো ওর মা একটাই কথা বলতো যে আমার ভালো লাগে না। তো ও একটা ছোট মেয়ে, তো ওরও তো একটা ইমোশন আছে, আর ও এটা কাকে বলবে? ওর মা বাবা মানে মানে মা বাবা দিদা দাদু সব কিছুই হচ্ছে ওর মা। তো স্বাভাবিকভাবেই ওর মনে যেগুলো আসতো সেগুলো ওর মায়ের সাথেই শেয়ার করবে। তো ওর মা না সেটা বুঝতো, এমন নয় যে বুঝতো না, কিন্তু হয় না মাঝে মধ্যে মানুষ বুঝেও কীরকম একটা অবুঝের মতো কাজ করে, ওর মা সেরকম হয়ে গেছিলো। এবং ও মনে মনে বুঝতে পারতো যে ওর মায়ের মনটা ভালো নেই, উনি কষ্টে আছে, কিন্তু ও তো একটা ছোট বাচ্চা মেয়ে, সেই বা কী করবে। তো এইরকমভাবেই আস্তে আস্তে চলতে থাকে, এবং ও একটা জিনিস বুঝে যায় যে ওর মা হয়তো আর কখনোই স্বাভাবিক হতে পারবে না। এবার আস্তে আস্তে ও কলেজে ভর্তি হলো। এবার বুঝতেই পারছেন যে একটা ছেলে বা মেয়ে যখন কলেজে ভর্তি হয় তখন তার মানে পরিধিটা একটু বাড়ে, সে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যায়, সেখানে আরও অনেক ছেলে মেয়ে বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের সাথে একটা বন্ধুত্ব, কথাবার্তা, পড়াশুনোর চাপ, সব কিছু মিলিয়ে তার কিন্তু একটা আলাদা দুনিয়া তৈরি হয়ে যায়। এবং না চাইতেও সে তার জীবনে এতটা বেশি বিজি হয়ে যায় হঠাৎ করে, যে তখন সে কিন্তু এই ধরনের বিষয়গুলোকে নিয়ে অতটা মাথা ঘামাতে পারে না, চাইলেও পারে না। এবার ওর ক্ষেত্রেও সেটাই হলো। কিন্তু ও যে সবটা পুরো ভুলে গেছিল নিজের দুনিয়া, সেটা কিন্তু নয়। ওর কিন্তু বারবার মনে হতো, ওর মাকে কখনো কখনো জোর করে এদিক ওদিকও নিয়ে যেত, কিন্তু বুঝতে পারতো যে ওর মা মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আগে ওর মা বেরোলে
কোনো একটা জায়গায় গেলেও সেই জিনিসটা দেখতো, জানতো, বুঝতো। বাট এখন যেন সব কিছুই খুব মানে পরিবর্তন হয়ে গেছে। কিছুই ওর মায়ের ভালো লাগে না, বুঝতে পারে না কি করবে না করবে। তো এটা কিন্তু ওর কাছে খুব মানসিক একটা কষ্টের জায়গা ছিল। ঠিক আছে, এভাবে কিছুদিন চললো। তো চলার পরে ও যখন মানে সেকেন্ড ইয়ারের ফাইনাল সেম দেবে, তো সেই সময় একদিন ওর মায়ের সাথে কিছু একটা ছোটোখাটো বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়। তো মনোমালিন্য হওয়ার পরে ওর ঘরের দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকে। তো রাতের বেলা খাবারের সময় হয়েছে, তো ওর মা যথারীতি ডাকতে এসছে ওকে ঘরে। তো দরজা খোলেনি। তো বলছে, না আমি খাবো না, তুমি খেয়ে নাও। আর দরজা খোলেনি, মানে বন্ধ দরজার ভিতর থেকেই ও বলছে যে আমি খাবো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। এবার ওর মা ওকে বেশ কয়েকবার ডাকাডাকি করে, কিন্তু ইচ্ছে করেই সেভাবে রেসপন্স করে না। কারণ সেদিন ওরও খুব খারাপ লেগেছিল যে আমি মাকে একটা ভালো কথা বলতে গেলাম, মা কিছুতেই সেটা বুঝলো না, উল্টে আমাকে বকাবকি করলো। এইটা নিয়ে ওর মনে একটা অভিমান হয়। এবার বুঝতেই পাচ্ছেন, ওর তো খিদেও পেয়েছে। তারপরে যখন একটু ওর মাথাটা ঠান্ডা হয়েছে, ও ভাবছে যে আমি তো খেলাম না, মাও খায়নি, তো ঠিক আছে আমি একবার যাই, দরজা খুলে দেখি মা কী করছে। তো দরজাটা খুলেছে। খুলে ও যখন মানে জাস্ট মানে ওর মায়ের ঘরে গেছে, দেখছে যে ওর মায়ের ঘরের দরজাটা খোলা, উনি বা ঘরে নেই। তো ভেবেছে হয়তো রান্নাঘরে গেছে। বা অনেক সময় ওর মা কী করতো, কোনো জামা কাপড় কাচার থাকলে উনি অফিস থেকে এসে রাতের বেলায় উনি জামা কাপড়গুলো ধুতেন, ধুয়ে ওদের যে বারান্দা ছিল সেই বারান্দায় জামা কাপড় মেলতেন। তো ভাবলো যে মা নিশ্চয়ই বাথরুমে আছে, জামা কাপড় কাচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করে ওর মায়ের ঘরে। তো ঘরে ওয়েট করে দেখছে যে ওর মা আসছে না। তো বাথরুমে গেছে দেখতে, তো দেখছে বাথরুমের লাইট জ্বলছে কিন্তু বাথরুমে ওর মা নেই। এবারে ও বারান্দায় গেছে, দেখছি বারান্দাতেও ওর মা নেই। তোর না ভাবলো যে রাতের বেলা, তখন প্রায় 10:30 বাজে। তো ভাবছে অন্তরা যে কী ব্যাপার, 10:30টার সময় মা ঘরে নেই, তাহলে গেল কোথায়? এটা তো বেশ অদ্ভুত বিষয়, কারণ ওই সময় ওর মায়ের ঘরেই থাকার কথা। তো ভাবলো যে ঠিক আছে দেখি, রান্নাঘরে চুপচাপ হয়তো বসে আছে। দেখছি রান্নাঘরেও নেই। এইবার না ওর একটুখানি টেনশন হয় যে কি হলো ব্যাপারটা, মা তাহলে গেল কোথায়, ঘরে নেই, কোথাও নেই, কোথায় গেল? তো এই করে করে ও যখন পুরো বাড়ি খুঁজছে, এবং অন্য একটু টেনশন হচ্ছে যে এরকম তো মা কখনো করে না। তো তারপরেও নিজেরই খারাপ লাগছে, মাকে আমি রাগ দেখালাম, কি মা আবার কি ভাবলো, তো মা কোথায় গেল? তো ওদের পাশের বাড়িতে একজন কাকিমা ছিলেন, তার সাথে ওদের বেশ ভালোই একটা সম্পর্ক ছিল। তো ও ফট করে ঘর থেকে বেরিয়ে ওই পাশের বাড়িতে কাকিমার ঘরে যায়। তো ওই কাকিমার ঘরে গিয়ে জিজ্ঞেস করছে যে মাঝে মধ্যে ওর মা কী করে একটু গল্প করতে আসে, বা ওই কাকিমাও কখনো কখনো ওদের ঘরে আসে গল্প করতে। তো কাকিমাকে বলছে যে আচ্ছা কাকিমা, মা কি এসছে? বলছে না, তোর মা তো আসেনি, তোর মায়ের সাথে তো আমার সকালে কথা হয়েছিল, আসেনি। তো বলছে কেন? বলছে না, তাহলে হয়তো মা পাড়ায় দোকানে গেছে, ও আর কিছু বলেনি। ও বলে ঠিক আছে। তো ও কী করেছে, ওখান থেকে আবার পাড়ার 2টো দোকান আছে, তো সেই 2টো দোকানে গেছে যে ওর মা হয়তো কোনো কারণে কোনো কিছু কেনাকাটি করতে এসছে কিনা। তো দেখছে দোকানেও নেই, যদিও ওর মা অত রাতে খুব একটা দোকানে যায় না। কখনো কখনো যদি ঘরে একান্তই কোনো একটা জিনিস যেটা ছাড়া রান্নাবাড়ি হবে না, সেরকম যদি কিছু ফুরিয়ে যায়, তখন ওর মা নিজেই বেরিয়ে কিনে আনেন। তো এবার না ওর একটু টেনশন হচ্ছে যে কী হলো ব্যাপারটা। আর ও যখন ওর মায়ের ঘরে ঢুকেছিল, ও দেখছি যে ছোট্ট একটা ফোন, যেটা ওর মা ইউজ করতো, নর্মাল ফিচার ফোন ছিল, দেখছি ফোনটাও ঘরের মধ্যে রয়েছে। তো ভাবছে যে মা ফোন রেখে কোথায় গেল? আর এই সময় তো মা কখনোই বেরোয় না, যদি বেরোয়ও কখনো 9টা 9:30টার সময় হয়তো বেরোচ্ছে মা, পাশের দোকানে যাবে, তো সেটাও বলে যায়। হয়তো পরের দিন অফিস বেরোনোর আগে রান্না করতে হবে, রান্নার এমন একটা ইনগ্রিডিয়েন্টস নেই যেটা ছাড়া হয়তো রান্না হবে না, সেই সব ক্ষেত্রেই একমাত্র উনি বেরোন। এবার ওর তো বিষয়টা খুবই ঘটমটো লাগছে। এবার ও যখন ওই দোকান থেকে ফিরছে, ও দেখছে যে ওর বাড়ির ছাদে কিছু একটা রয়েছে। এবং ও যখন ভালো করে তাকিয়ে দেখে, ও দেখছে ওর মা ওই ওদের ওই একতলা বাড়ির ছাদের একেবারে কার্নিশে উনি দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে না ও না পুরো হয়ে দাঁড়িয়ে পড়ে, এবং কিছুটা মানে কিছু মুহূর্তের জন্য, খুব মানে হয়তো 3-4 সেকেন্ডের জন্য ও
ও রাস্তায় দাঁড়িয়ে পড়ে না হতভম্ব হয় যে আমি কী দেখছি এটা, এবং সঙ্গে সঙ্গে ওর মনে আসে যে মা কি বার ওখান থেকে ঝাঁপ দেবে নাকি। তো ওখান থেকেও চিৎকার করে। এবার ওর চিৎকারে আশেপাশে কয়েকজন ছুটে এসেছে এবং ও দেখায় যে ওর মা ওরকম দাঁড়িয়ে রয়েছে। তো সঙ্গে সঙ্গে লোকজন, ওদের পাড়ার আর কি কয়েকজন লোক ছুটে যায় এবং ছুটে গিয়ে সোজা ওদের ঘরে ঢুকে একদম সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায় এবং ছাদে উঠে ওর মাকে কোনো রকমে ওই কার্নিশ থেকে নামিয়ে আনে। এবার নামিয়ে এনেছে, উনি তো কিছুই বলছে না, বলছে তুমি কেন এরকম কাজ করছিলে, তাই তোমার মেয়ে তো তুমি ছাড়া কেউ নেই, তুমিও এখন এরকম কোনো একটা ভুলভাল সিদ্ধান্ত নিলে মেয়েটার কী হবে। তো পাড়ায় যে কজন ছিল, ওদের পাশের বাড়ির কাকিমা, আরও দুটো বয়স্ক কাকু কাকিমা, আরও পাড়ার 1-2 জন, তো সবাই মোটামুটি ঘরে তখন 7-8টা লোক পাড়ার, তারা ওর মাকে তো বেশ বকাবকি করছে যে কেন তুমি এরকম করলে। এবার ও তো কান্নাকাটি করছে, ও বলছে মা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, এরকম আমি আর বলবো না। মানে ও ভাবছে যে ও এমন কিছু বলেছে তার জন্য হয়তো ওর মায়ের খারাপ লেগেছে, তাই এরকম একটা কিছু হয়েছে। এবার সত্যি কথা বলতে কি, ওর মায়ের সাথে ওর খুব ছোটোখাটোই একটা বিষয় নিয়ে আর কি একটা কথা কাটাকাটি হয়, যেটা খুবই সাধারণ ছিল। এবং এক্ষেত্রে যেটাও লিখেছে যে ওর মায়ের ভালোর জন্যই ও 2-একটা কিছু কথা বলে এবং সেটা যথারীতি ওর মা বোঝে না। আর এমনিতেও ও লিখেছে যে মা খুব অনিয়মিত খাবার দাবার খেত, কখনো কখনো সকালে না খেয়ে বেরিয়ে যেত, মায়ের খুব পেটে মাঝে মধ্যে যন্ত্রণা করতো। তো আমি বলতাম যে কেন তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, ঠিক করে জল খাও না, মানে এরকমই আর কি কিছু একটা বিষয় নিয়ে। তো ওর মা কখনো কখনো ওকে হেসে বলতো যে তুই তো এখন আমার মা হয়ে গেছিস, কখনো বলতো না না তুই ভুল ভাবছিস, আমি খাই, 1-8 দিন না খেলে কিছু হয় না, এরকম টাইপের কথা বলতো। এবার যেটা ও লিখেছে যে ওর নিজেরও খুব ভয় লাগতো যে ওর মা যেরকম অনিয়ম করে তাতে যে কোনো সময় একটা শরীর খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্যই ওর মাকে কিছু কথা সেদিন বলেছিল। এবার ও মনে মনে ভাবছে যে আমি মাকে বললাম, মার এতটা খারাপ লেগে গেল, আমি তো এমন কিছুও বলিনি। যাই হোক, তো পাড়ার লোকজন আসে, বলে যে অনেকক্ষণ ওদের ঘরে ছিল, তারপরে তো সবারই নিজস্ব সংসার আছে, রাতও হয়েছে, ঘুমোতে হবে। তো সবাই বলে যে তুই তোর মায়ের কাছে শো, কোনো অসুবিধে নেই, আর যদি কিছু অসুবিধে মনে করিস একটা ফোন করে দিবি, আমরা চলে আসব। এবার সবাই আস্তে আস্তে ওদের ঘর ছেড়ে চলে যায়, ও আর ওর মা একা রয়েছে। এবার ও না মানে ব্যাপারটা এতটাই হতচকিত হয়ে যায় ওরকমভাবে ওর মাকে ছাদের কার্নিশে দেখে, ও না খুব ভয় পেয়ে যায় এবং ও ভাবে যে আমার মায়ের এতটা খারাপ লাগলো আমার ব্যবহারে। তো সবাই যখন চলে গেছে ওর না খুব খারাপ লাগছে এবং ওর সাহস হচ্ছে না যে ওর মাকে এই বিষয়ে কিছু বলবে। তো কিছুক্ষণ ঘরের মধ্যে একদম পিন ড্রপ সাইলেন্ট, কেউই কোনো কথা বলছে না, না ও কোনো কথা বলছে, না ওর মা কোনো কথা বলছে। কিছুক্ষণ পরে পুরো সাইলেন্স ব্রেক করে মানে মেয়েটাই আর কি ওর মাকে বলে যে মা আমার কথা তোমার এতটা খারাপ লাগলো যে তুমি একটা এরকম কিছু করতে যাচ্ছিলে, আর তুমি যে এতটা খারাপ ভাবে কথাটার সাথে আমি ভাবিইনি। আমি তোমাকে কি খারাপ বলেছিলাম বলো? হয়তো আমি রেগে গিয়ে তোমার সাথে কথা বলেছি, হয়তো তোমাকে আমি এমন কিছু বলেছি যেটা হয়তো তুমি ভেবেছো যে হয়তো আমি কখনো তোমাকে বলবো না, কিন্তু তাই বলি তুমি এরকম কিছু একটা করতে যাচ্ছিলে, তুমি আমার কথাটা একবারও ভাবলে না? এবার এতক্ষণ যে পাড়ার লোকেরা ছিল তারাও যা যা বলেছে, ওর মা কিন্তু কোনো কিছুতেই সেরকম কোনো অ্যান্সার করেনি, হ্যাঁ হুঁ আচ্ছা এইটুকু ছাড়া কারোর সাথে উনি কোনো কথা বলেনি। এবার এতক্ষণ পরে ওর মা ওর দিকে ফিরে তাকায়, মানে উনি পুরো একটা স্থির দৃষ্টিতে কীরকম একটা মানে একটা আলাদাই মনে হচ্ছিল যেন এটা মেন্টাল কন্ডিশানে রয়েছে। তো মনে হচ্ছিল যেন উনি প্রচণ্ড ওনার ঘুম পেয়েছে, মানে খুব ঘুম পেয়েছে, অথচ আপনি স্টিল আপনাকে জেগে থাকতে হবে। এরকম হলে আপনার চোখ মুখের অবস্থা যেরকম হবে, বা খুব পরিশ্রান্ত ক্লান্ত শরীর খারাপ থাকলে যেরকম মানুষের হয় সেরকমভাবেই ওর মাকে দেখা যাচ্ছিল। তো সামহাউ ওর মা ওকে বলে যে সব কথা ছাড়, আমি তোকে কিছু কথা বলতে চাই। তো বলছে হ্যাঁ বলো, কিন্তু তার আগে তুমি আমাকে বলো যে তুমি এটা কেন করতে গেছিলে? জবে থেকে দিদা চলে গেছে তারপর থেকেই তুমি এরকম একটা বিহেভ করো, আমার একদম ভালো লাগে না, কেন তুমি এরকম একটা কাজ করতে গেছিলে, এরকম নানান কথাবার্তা মেয়েটা বলছে। তো ওর মা তখন ওর হাতটা চেপে ধরেছে, হাতটা চেপে ধরে
ওকে বলছে যে আমি তোকে কিছু কথা বলবো, তুই কথাগুলো খুব মন দিয়ে শোন, আর এটুকু জানবি যে আমি তোকে কিন্তু খুব ভালোবাসি। তো তখন ও ভাবছে যে এটা তো খুব স্বাভাবিক বিষয়, মা তার সন্তানকে ভালোবাসবে, এটা তো স্বাভাবিক, এটা আলাদা করে বলার কি আছে। তো ও বলছে যে মা আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি এরকম একটা কাজ কেন করতে গেছিলে? তো তখন ওর মা বলে যে আমি তোকে সব বলবো, কিন্তু যখন যখন যতটুকু বলার আমি তখনই ততটুকু বলবো, তার থেকে বেশি কিছু তুই আমায় জিজ্ঞেস করতে পারিস না। এবার ওর না মানে ভীষণ ধোঁয়াশা লাগে, মানে এর আগে কখনোই ওর মা কিন্তু ওর সাথে এইভাবে কথা বলেনি, মানে প্রত্যেকটা কথাই বলছে, কিন্তু প্রত্যেকটা কথার যেন একটা আলাদা আলাদা মিনিং আছে। তো বলছে যে তুমি কি বলতে চাইছো, আমি কিছু বুঝতে পারছি না। তখন ওর মা বলছে যে আমি চাই যে আমিও ভালো করে বাঁচি, আমার মেয়েকে আগলে রাখি, একটা ভালো জীবন আমিও কাটাতে চাই, কিন্তু আমার পরিস্থিতি এখন একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাকে আমাকে আর যাই হোক তোকে বাঁচাতে হবে, তোর যাতে সব কিছুতে ভালো হয়, তোর যাতে কোথাও কোনো অসুবিধে না হয়, আমাকে সেটা দেখতে হবে। তো সেই জন্য আমার যা যা করার আমি সবটাই করব। আর এরকম যদি কখনো হয় যে আমি তোর সাথে থাকলাম না, আমাকে কোনো কারণে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, তাহলে কিন্তু তোকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে তোকে কিন্তু নিজের পড়াশুনো পুরোপুরি শেষ করতে হবে এবং তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি থাকি বা না থাকি, তোর জীবন যেন থেমে না থাকে, তোকে কিন্তু তোর লক্ষ্যে পৌঁছতে হবে। এবার ও যেটা লিখেছে ইমেলে, যে ওর না ছোটোবেলা থেকে ইঞ্জিনিয়ার হওয়ার খুব শখ ছিল, তো বাড়িতে যথারীতি বলতো মাকে যে মা আমি ইঞ্জিনিয়ার হব, তো সে কারণে ও কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তিও হয়েছে। এবার ওর মা বলছে যে এই যে তুই ইঞ্জিনিয়ারিং পড়ছিস, তুইও জানিস যে আমি কত কষ্ট করে সেই টাকাটা রোজগার করে তোকে মানে এই ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তোকে আমি ভর্তি করেছি বা তোর পড়াশুনো চালাচ্ছি, তো এই জিনিসটা যেন কখনো মানে বৃথা না যায়, তুই যেন তোর স্বপ্নটা পুরোপুরি পূরণ করতে পারিস, সেটা যাই হয়ে যাক না কেন। এবার এই কথাগুলো ওর মা এমন করেই ওকে বলছে, ওর না খুব ভয় লেগে যায় যে কী হয়েছে, মায়ের কি কিছু হয়েছে। ওর ওই যে বললাম যে ওর মা খুব অনিয়মিত খাওয়া দাওয়া করতো, ঠিকমতো ঘুম হতো না। উনি কী করতেন, মানে ওনার যেহেতু ঘুম আসতো না, উনি রাতের বেলা পায়চারি করতেন, কখনো সেলাই করতে বসতেন, হয়তো রাত 1টা-2টোর সময় উনি সেলাই করতে বসেছে। এবার ও যদি সেটা দেখতো, স্বাভাবিকভাবেই বলতো যে মা কেন তুমি এই সময় সেলাই নিয়ে বসলে। এইবারে অন্তরা তোর মাকে খুবই চিন্তিত হয়ে জিজ্ঞেস করে যে মা কী হয়েছে, তুমি এরকম কথা কেন বলছো? তো তখন ওর মা বলে যে আমি কেন বলছি সেটা তো তোকে বলতে পারবো না, তবে আমি যে কথাগুলো বলছি সেগুলো খুব মন দিয়ে শোন। তো এই বলে ওর মা ওকে ওদের ফিনান্সিয়াল ব্যাপার কিছু কিছু বলে, যে কোন ব্যাংকে কত টাকা আছে, এবং এই ঘটনাটার কিছুদিন আগে ওর মা ওকে ব্যাংকে নিয়ে যায়, এবং ব্যাংকে নিয়ে গিয়ে ওর নামে একটা অ্যাকাউন্ট খোলে, ব্যাংক অ্যাকাউন্ট খোলে, এবং ওর মায়ের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেখানে ওকে জয়েন্ট হোল্ডার করে দেয়। তো সেই সংক্রান্ত কিছু পেপারসেও সাইনও করে। তো তখন ওর মা বলেছিল ওকে যে তুমি তো এবার বড় হচ্ছ, তুমি তোমার এবার এই জিনিসগুলো দরকার। এবার ওর কিন্তু এর আগে আর একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, যখন ও মাধ্যমিক দেয় সেই সময় ওর একটা ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছিল। তো এবার যে অ্যাকাউন্টটা করে সেটা একটা অন্য ব্যাংকে অ্যাকাউন্ট করে, আর ওকে আর একটা অ্যাকাউন্টে জয়েন্ট হোল্ডার হিসেবে ওর মা নমিনেট করে। এবারে তো ওকে এইসব বিষয় বলে যে এই জায়গায় টাকা আছে, এত টাকা আছে। তো ও বলছে যে মানে ও না খুব ভয় পেয়ে যায়। ও বলছে যে মা তুমি এই কথাগুলো আমাকে এখন কেন বলছো, তুমি তো এই জিনিসগুলো সমস্ত দেখো, আর আমি যা কিছু টিউশন পড়াই সেই টাকা তো আমার নিজেরই হাত খরচায় বেরিয়ে যায়। তো তখন ওর মা বলছে যে না, এগুলো তোমার জানা দরকার, কারণ যদি আমার হট করে কিছু হয়ে যায় তাহলে তোমার যাতে কোনো অসুবিধে না হয়, তুমি তো এখন অনেকটাই বড় হয়ে গেছো, তাই তোমাকে এই কথাগুলো আমি বলছি। এবার ও না রীতিমতো কান্নাকাটি শুরু করে, মানে ওর বুঝতে পেরে যায় যে কিছু একটা ওর মায়ের মধ্যে ঘটছে বা কিছু একটা ওর মায়ের মধ্যে চলছে, যেটা উনি ঠিকঠাক করে শেয়ার করছে না। তো ওর মাকে বলে যে মা তোমাকে সত্যি কথাটা বলতে হবে, তুমি আজকে একটা এত বড় কাজ করতে যাচ্ছিলে আর এখন তুমি আমাকে বলছো যে তোমার নাকি কিছু হয়ে যেতে পারে, কি ব্যাপার? তো ও এখানে যেটা লিখেছে অন্তরা,
যে যেহেতু ওর মায়ের মাঝে মধ্যে পেটে ব্যথা করতো, ঠিকমতো ঘুম আসতো না, তো ও ভাবে যে নিশ্চয়ই ওর মা ডাক্তার দেখিয়েছে, হয়তো ডাক্তার কোনো শরীর খারাপের কথা বলেছে। তো ওর মাকে বলে যে মা তোমার কি হয়েছে, তুমি আমাকে বলো, চিকিৎসা এখন অনেক উন্নত হয়ে গেছে, আমরা বড় জায়গায় তোমাকে ডাক্তার দেখাবো, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে, তুমি বলো কেন তুমি এরকম কথা বলছো। তোর মা তখন বলে যে না না, আমি এমনিই তোকে সব বলে রাখছি, কিছু আমার হয়নি। তো ওর মা তো কিছুতেই ওকে কিছুই বলবে না, তো ও অনেক কান্নাকাটি করে এবং ওর মাকে যখন বলে যে মা তুমি তো আমার সব কিছু, তো তুমিও যদি আমার থেকে এখন কথা লুকোতে থাকো, আমি আর কি বলবো তোমায়, তো তুমি যদি কথা লুকো তাহলে আমিও এখানে জেদ ধরে থাকবো, আমিও কিন্তু শুতে যাব না, আমি কিচ্ছু করবো না, তুমি যতক্ষণ আমাকে সত্যি কথাটা বলছো। তো তখন ওর মা ওকে বলে যে আমি তোকে কিছু এমন কথা বলবো যেগুলো আমি জানি না তোর বিশ্বাস হবে কি না, আমি সেই জন্যই তোকে আরও বলতে চাইছিলাম না। তো বিষয়টা হচ্ছে, ওর মা বলে যে বেশ কিছু মাস ধরে ওর মায়ের না হঠাৎ করেই ভোর ওই 3টে সাড়ে 3টের দিকে ঘুমটা ভেঙে যায় এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে ওর মা স্পষ্ট দেখতে পায় যে ওর মায়ের মাথার কাছে নাকি কেউ দাঁড়িয়ে রয়েছে। এবার প্রথম 2-3 দিন এই ঘটনা ঘটে এবং ওর মায়ের মনে হয় যে সারাদিনের প্রচুর কাজের চাপ, তার মধ্যে অনেক সময় ওর মা একটু উল্টোপাল্টা ভাবনা চিন্তা করে যে আমার কিছু হলে আমার মেয়েটার কী হবে, এরকম মানে নানান চিন্তা ভাবনা থাকে। তো ওর মা ভাবে যে সেই কারণেই হয়তো উনি এরকম স্বপ্ন দেখছে। কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে আরও প্রমিনেন্ট হতে থাকে, অর্থাৎ ওর মা আজকাল ঘুম থেকে ওই 3টে সাড়ে 3টে নাগাদ উঠেই দেখে যে ওর মায়ের মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে এবং সে ওর মায়ের মানে গলাটা টিপে ধরতে আসে, এবং যখন গলাটা টিপে ধরতে আসে ওর মায়ের কিন্তু ভীষণ কষ্ট হয়, মানে উনি শ্বাস নিতে পারে না। এবং প্রত্যেক দিনই প্রায় মানে সপ্তাহে 4 দিন 5 দিন এরকম ঘটে ঘটনাটা। এবং ওর মা রীতিমতো যে জিনিসটা, যে ছায়ামূর্তিটা এসে ওর মায়ের গলাটা চেপে ধরে, তো ওর মা হাত দিয়ে মানে নিজের গলাটাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু অনেক কষ্টের পরে সেই জিনিসটা থেকে ওর মা মুক্তি পায়। এবং উনি বলে যে এমনও হয়েছে যে আমি ছটফট করতে করতে খাট থেকে পড়ে গেছি এবং পড়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই গা হাত পায়ে ব্যথা হয়েছে, লেগেছে কোমরে, হাঁটুতে। তো এই জিনিসটা হচ্ছে, এবং সেই জন্য কিন্তু ওর মা, ওই যে বললাম যে রাতে ওর মায়ের ঘুম আসতো না, ওর মা সেলাই করতো বা কিছু কাজ করতো, পায়চারি করতো, তো এই জিনিসগুলো ওর মায়ের কাছে এতটাই ভীতিকর হয়ে ওঠে আস্তে আস্তে যে উনি ঘুমোনো অ্যাভয়েড করতে থাকেন। এবার একটা সাধারণ মানুষ যাকে সারাদিনে এত কাজ করতে হয়, বা এমনিও যে অফিস করে না তার পক্ষে, বাড়িতে তো কাজ থাকেই সবার, কোনো মানুষের পক্ষে কি সম্ভব দিন রাত পুরোটা টানা জেগে থাকা? সম্ভব নয়, মানুষ ক্লান্তি হয়ে ঘুম তো আসবেই দু চোখে। তো ওর মা বলে যে আমি ঘুমোতে চাই না, কিন্তু যাই হোক মানুষ তো ঘুমোতে তো হবেই। তো ওর মা ঘুমিয়ে পড়ে, এবং ঘুমিয়ে যখনই পড়ে ঠিক তারপরে ওই 3টে সাড়ে 3টের মধ্যে এই ঘটনা ঘটে। এবং এই ধস্তাধস্তি হতে হতে এমন এক দিন হয় যে ওর মায়ের শরীরে আর কোনো জোরই থাকে না, মানে ওই ছায়ামূর্তিটা এসে গলায় চাপ দিতে থাকে এবং ওনার মনে হয় যে আজই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। এইরকম করে ওনার এত কষ্ট হয় যে ওনার মানে যাকে বলে শরীর ভিতর থেকে একদম ভেঙে পড়ে। কিন্তু উনি এই জিনিসটা কোনো দিনই এর আগে ওনার মেয়ের সাথে শেয়ার করেনি। তার পিছনে মেন কারণই হচ্ছে ওনার মনে হয়েছিল যে আমি যদি মেয়েকে এই জিনিসগুলো বলি ওর পড়াশুনোর ক্ষতি হবে, ও চিন্তা করবে, ওরও টেনশন হবে। এবং ওর মা জানতো যে আমি যদি এই কথাটা মেয়েকে বলি তাহলে মেয়ে কাল থেকে বলবে যে আমার সাথে শোবে, সেটা আমার ঘরেই হোক বা ওর ঘরেই হোক। তাহলে এই যে জিনিসটা ওর মায়ের ক্ষতি করতে আসছে, উনি ভাবেন যে এটা যদি আমার মেয়ের ক্ষতি করে তাহলে কেমন ব্যাপারটা হবে, সেটা তো ভয়ঙ্কর হতে পারে, কারণ আমি না হয় রোজ এটার সাথে যুদ্ধছি, আমার মেয়ে যদি না পারে, ওর যদি কিছু হয়ে যায়। তো এই জিনিসটা ওনাকে প্রবলভাবে এফেক্ট করতে থাকে, এবং একটা সময় ওনার মনে হয় যে এটা আমার মনের ভুল নয় তো। তো উনি সেটা ভেবেও একদিন ভাবে যে আমি ঘুমোবো না, কিন্তু আমি চুপচাপ চোখটা মানে আধা খোলা আধা বন্ধ করে ঘুমোনোর ভান করি, কেউ কি তো আমার ঘরে আসে। তো উনি সেটা করেও দেখেছে যে না, কেউ ঘরে আসে না, কেউ ঘরে আসা সম্ভবও নয়। তো উনি অনেক কিছু করে দেখেছে, কোনোভাবেই কিন্তু উনি এই জিনিসটা থেকে মুক্তি পাচ্ছেন না। এবং রিসেন্ট কিছুদিন ধরে ওনার মানে মাকে নাকি ওই যে ছায়ামূর্তিতে আসে সে নাকি ডাকছে, সে বলেছে যে তুই যদি আমার কাছে না আসিস তাহলে কিন্তু আমি তোর
পুরো পরিবারে তোর যে আছে, তোর মেয়ে এখন, তো আমি তারও ক্ষতি করব। এবং এই জিনিসটা ওর মাকে এতটাই মানে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় ওর মায়ের জীবনে, যে উনি তখন ভাবেন যে এটা আমি কি শুনলাম। এবং এটা একদিনে শুনে যে উনি ব্যাপারটা ডিসিশন নিচ্ছিলেন তা নয়, এই জিনিসটা বিগত 4-5 দিন ধরে ওনাকে বলছে যে ছায়ামূর্তিটা আসে সেই ছায়ামূর্তির সাথে যাতে ওর মা চলে যায়, না হলে এটা ওর মেয়ের উপরে প্রভাব ফেলবে। তো সেই জন্যই কিন্তু সেদিন ওনার মায়ের মুডটা খুব খারাপ ছিল। তো ইচ্ছে করেই ওর মা ওকে কিছু কথা শোনায়। ওই যে বললাম আপনাদের যে ও কিছু ভালো কথা ওর মাকে বলতে গেছিলো, তো সেটা থেকেই কিছু কথা কাটাকাটি হয় এবং ওর মা ছাদের কার্নিশে দাঁড়ায়। ওনার সম্পূর্ণ উদ্দেশ্য ছিল সেদিন উনি কার্নিশ থেকে ঝাঁপ দেবেন, কিন্তু ওই যে বলে যে এই জন্ম মৃত্যু সবটাই ভগবানের হাতে। অবভিয়াসলি সেদিন সেইভাবে ওনার কিন্তু এই পৃথিবী ছুড়ে চলে যাওয়ার কথা ছিল না। তো সেই জন্য ঠিক সময় মতো ও দেখতে পেয়ে যায় অন্তরা, এবং মানে ওখানেও চিৎকার করে, পাড়ার আশেপাশের লোকেরা ছুটে এসে ওনার মাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ঘটনা হচ্ছে যে এই জিনিসটা ওর মায়ের এতটাই খারাপ লাগে, উনি এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে উনি ভাবেন যে আমার মেয়ের যদি এবার কোনো ক্ষতি হয়ে যায় আমি থাকতে থাকতে, সেটা আমি সহ্য করতে পারবো না, সেটা আমার পক্ষে মানে সহ্য করা কোনোভাবেই সম্ভবপর নয়। তো ওর মায়ের প্রচণ্ড ভয় লাগে। তো ভয় লাগার দরুন উনি এইরকম একটা ডিসিশান নেন যে ঠিক আছে, বারবার যখন এই জিনিসটা হচ্ছে, তাহলে আমার মেয়ে তো এখন মোটামুটি বড় হয়ে গেছে, আর 1.5 বছর পরে ওর কলেজ পাস আউট হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং পরে নিশ্চয়ই একটা ভালো চাকরিও পেয়ে যাবে। তো তাহলে ঠিক আছে, বাকি পথটাও জীবনেরও ঠিক নিজে গুছিয়ে নিতে পারবে, কারণ ছোটোবেলা থেকে যেহেতু অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে ওকে বড় হতে হয়েছিল, তো ওর ম্যাচুরিটি লেভেল মোটামুটি চলেই এসেছিল। তো ওর মাও মানে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে আজ হয়তো হলো না, কিন্তু আমি বেশি দিন হয়তো এভাবে আর থাকতে পারবো না। তো অন্তরা বলছে, তুমি এ সমস্ত কী বলছো মা? মানে এই ঘটনাটা যেটা ও লিখেছে এটা হচ্ছে 2015 সালের ঘটনা। তো ও বলছে যে 2015 সাল, তুমি এখন মানে এই যুগে তুমি এই সমস্ত জিনিসকে বিশ্বাস করছো, আর তুমি যেটা বলছো যে তোমার মাথার সামনে কেউ এসে দাঁড়িয়ে থাকে, কেউ তোমার গলা চেপে ধরে, এটা কি কখনো সম্ভব? তো তখন ওর মা বলে যে দেখ, আমি জানি এটা তোর পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়, কিন্তু আমি যে কথাগুলো তোকে আজকে বললাম তার একটা বর্ণও মিথ্যে নয়। তো ও বলছে যে এটা কি করে সম্ভব, আর এটা যদি হয়ও তাহলে এটার নিশ্চয়ই কোনো সমাধানও থাকবে। তখন ওর মা বলছে যে আমি একজন মানে উনি অফিসে একজন কালিগকে, তাকে উনি এত কথা বলেনি, টুকটাক বলেছিল। তো সে বলেছিল যে ঠিক আছে, একটা জায়গা আছে সেখানে নাকি এই ধরনের ভূত প্রেত তাড়ানোর এই সমস্ত কাজকর্ম হয়। তো বলে যে ঠিক আছে, তুমি একদিন সেখানে যেও। তো সেখানে ওর মা নাকি অফিস পর একদিন যায় এবং সেখানে ওর মাকে একটা তাবিজ দিয়েছিল। তো বলেছিল যে এই তাবিজটা রাখলে নাকি কিছু হবে না। কিন্তু ওর মা বলে যে আমি তাবিজ নিয়ে রেখে দেখেছি, কিছুতেই কিছু হয়নি। এবং তারপরে আমার মনে হয়েছে, এবং তার জন্য কিন্তু ওর ভালো একটা টাকাও দিয়েছিল, যেই তাবিজটা দিয়েছিল। বলছে যে আমার টাকাটাও গেল, কিছু উন্নতি তো হলোই না, তো আমি এটাকে আমার ভবিতব্য মেনে নিয়েছি, কিন্তু আমি শুধু চাই তুই ভালো থাক। তো ওর মা এই সমস্ত কথাবার্তা বলে। তো তখন ও বলে যে না, তুমি অনেক করেছো, তুমি এবার আমার সাথে আমার ঘরে শোবে, পাশের ঘরে। তো ওর মা বলছে না, এটা তো আমি কখনোই করব না, কারণ আমি জানি যে জিনিসটা আমার উপরে প্রভাব আছে, যে জিনিসটা আমাকে ভয় দেখাচ্ছে, আমি কখনোই চাইবো না যে সেই জিনিসটা তোকেও ভয় দেখা, তুইও সেই সেম জিনিসগুলোর মধ্য দিয়ে যা, যেগুলোর মধ্য দিয়ে আমি যাচ্ছি। তো তখন স্বাভাবিকভাবেই অন্তরার খুব ভয়ও লাগে এবং তার সাথে সাথে একটু রাগও হয়। ওর মাকে বলছে যে আচ্ছা, তুমি যে বলছো, তুমি যদি আজকে কিছু একটা করে বসতে তাহলে কি হতো, আর তুমি এটা নিশ্চিত হচ্ছ কী করে, যদি তোমার কথা আমি সত্যি ধরেও নিই যে কেউ সত্যি এরকম কিছু একটা আছে যেটা তোমার ক্ষতি চাইছে, কি গ্যারেন্টি আছে যে তুমি কিছু যদি নিজের ক্ষতি করেও ফেলতে তারপরেও সে আমাকে ছেড়ে দিত বা ছেড়ে দেবে? এটার তো কোনো গ্যারেন্টি নেই। তাহলে তুমি এটা আগে কেন জানার চেষ্টা করছো না যে জিনিসটা আদৌ কি? এটা হতেও পারে তোমার মনের ভুল, হয়তো পুরোটাই তোমার কোনো সাবকনসিয়াস মাইন্ডের কোনো চিন্তাভাবনা হবে, কিন্তু তুমি এই জিনিসটুকুর উপর ভর করে তুমি আমাকে কিছু না বলে তুমি নিজে নিজে একা এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলে, এটা কেমন কথা? ওর মাকে অনেকক্ষণ বোঝে এবং প্রায় ভোর হয়ে যায়।
তো এরপরে ওরা দুজনে মিলে ঠিক করে যে মানে এই মেইনলি অন্তরারই ডিসিশন এটা, যে এই বাড়িতে যখন এত সমস্যা হচ্ছে তাহলে আমরা বাড়িটা চেঞ্জ করি। তো বুঝতেই পাচ্ছেন যে ওর মায়ের তো খুব বিশাল টাকা রোজগার ছিল না, আর ওই যে বললাম যে ওর বাবা ওর জন্য কিন্তু একটা টাকাও খরচা করতো না। এমতাবস্থায় মানে ওর মা যার যেটুকু টাকা রোজগার করতো সেটুকু টাকা দিয়েই সংসার চলতো, ওর পড়াশুনো সব কিছুই সেটার উপরেই নির্ভরশীল ছিল। তো তখন এর মধ্যে ওই বাড়ি চেঞ্জ করে অন্য কোথাও থাকা এটা খুব যে একটা ভালো সলিউশন তা তো নয়। কিন্তু অন্তরাই বলে যে না, অনেক হয়েছে, অনেক আমরা কষ্ট করে থেকেছি, কিন্তু একটা মানুষ রাতে ঘুমোতে পারছে না, তার প্রত্যেক দিন তার সাথে একটা এরকম ঘটনা ঘটছে, এটা মেনে নেওয়া যায় না। তো আমরা একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিই, এবং সেই ভাড়া বাবদ যা টাকা থাকবে তো আরও 2-3টে টিউশন এক্সট্রা নেয়, এবং ওরা আরও কিছু খরচাপাতি কাটছাট করে ওরা ভাড়া থাকা শুরু করে। এবং এখানে ওর মা অনেকবার বারণ করেছিল যে না, দরকার নেই, বেকার টাকা নষ্ট, নিজেদের বাড়ি থাকতে কেন আমরা পাশে অন্য কোথাও ভাড়া থাকবো, লোকজন জিজ্ঞেস করলে আমরা কি বলবো। তো ও তখন বলে যে কে কি জিজ্ঞেস করবে সেটা তুমি বলো, যে আমার মেয়ে বলেছে ভাড়া থাকবো, কাউকে কোনো উত্তর দেওয়ার দরকার নেই, আমরা এই বাড়িটা কিছুদিন বন্ধ রাখি, আর আমরা নতুন বাড়িতে যাই, তুমি গিয়ে দেখো যে নতুন বাড়িতেও তোমার এই একই অসুবিধে হচ্ছে কিনা। তো এবার বুঝতেই পারছেন যে 2টো বেডরুম এরকম ঘর ভাড়া নিলে পয়সা বেশি লাগবে। তো ওরা তখন কি করলো, একটা 1 BHK ফ্ল্যাট পায়, এবং সেই ফ্ল্যাটের যে বেডরুমটা ছিল, একটাই বেডরুম, তো সেই বেডরুমে অন্তরা শুতো, এবং যে হলটা ছিল ছোট্ট একটা হল ঘর, তো সেইখানে ওর মা শুতো। এভাবে শোবে, এটাই মানে আর কি প্ল্যান করলো। এবং খুব অদ্ভুতভাবে ওর মা মানে এই ভাড়া বাড়িতে আসার পরে ওর মা স্বপ্নে দেখছে যে ওর মা শুয়ে আছে, এবং ওদের যে হল ঘরটা ছিল যেখানে ওর মা শুতো সেখানে একটা বিশাল বড় জানলা ছিল, এবং সেটা ওই স্লাইডিং ডোর দিয়ে একটা জানলা, এবং ওর মা স্বপ্নে দেখতো যে ওই জানলার বাইরে ওই ছায়ামূর্তিটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনোভাবেই না ভিতরে ঢুকতে পারছে না, এবং ওই যে মাথার সামনে দাঁড়িয়ে আছে, গলা চেপে ধরছে, এই জিনিসগুলো কিন্তু হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু উনি স্বপ্নে এটা দেখতেন যে ওই জিনিসটা বাইরে দাঁড়িয়ে আছে, এবং সে প্রচণ্ড রেগে আছে। তো এটা ওকে বলে। তো এই জিনিসটা যখন ওকে বলে তখন অন্তরার কিন্তু টনক নড়ে। ও ভাবছে যে তাহলে তো ব্যাপারটা খুব সিরিয়াস মনে হচ্ছে, এবং ও কিন্তু সত্যি আমারও মনে হয় খুব বুদ্ধিমতী এবং খুব ধীর একটি মেয়ে। ওর তখন মনে হয় যে এটা আমার মায়ের মনের ভুল হতে পারে না, কারণ এই ঘটনার আগ অব্দি ওর কোথাও না কোথাও মনে হয়েছিল হয়তো এটা ওর মায়ের কোনো মনের ভুল। কিন্তু এই জিনিসটা যখন ওর মা ওকে বলে তখন কিন্তু ও মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে আর যাই হোক এটা ওর মায়ের মনের ভুল তো নয়, কিছু তো একটা ব্যাপার আছে। তখন ওর মাকে বলে যে শোনো, আমরা কেউই মানে বিকেলের মধ্যে আমরা সমস্ত দরজা জানলা দিয়ে দেবো, আর তুমি এই ঘরের জানলা কখনো খুলবে না। তো সেভাবেই থাকছে, এবং ওই বাড়িতে ভাড়া বাড়িতে আসার পরে ওর মায়ের ঘুম হতো, হ্যাঁ হয়তো স্বপ্ন দেখতো, বাট ওই ভয়ঙ্কর জিনিসটা হতো না। মানে ওই যে প্রচণ্ড শ্বাসকষ্ট হতো, ধস্তাধস্তি হতো, ওর মায়ের গলা চেপে ধরতো, এই জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তো এর পরে অন্তরার মনে হলো যে কিছু তো একটা হচ্ছে। এবার দেখুন এই জিনিসগুলো না মানে বের করাটা খুব কঠিন জিনিস, এগুলো তো খুব জটিল ব্যাপার, এগুলো কিন্তু যে কেউ যখন তখন এগুলোর কিন্তু মানে সলিউশন করতে পারে না। এবার এমন কাউকে এক্ষেত্রে খুঁজতে হতো যে পুরো বিষয়টা জেনে বুঝে বলতে পারবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটছে, এবং কেন এই ভাড়া বাড়িতে এসে ব্যাপারটা ঘটছে না, কিন্তু ওদের নিজেদের বাড়িতে ঘটনাটা ঘটছিল। এবং এই ক্ষেত্রে ও একটু রিসার্চ শুরু করে, এবং যেটা ও জানতে পারে যে কেউ যদি কারোর ক্ষতি করে, তা কারোর যদি বাড়িতে স্পেশালি ক্ষতি করে, বা এমন কিছু বাড়িতে পুঁতে দিয়ে যায়, বা তার বাস্তুতে কিছু একটা ক্ষতি করে দেয়, তখন কিন্তু এই জিনিসগুলো হয়। এবার এক্স্যাক্ট কী হয়েছে সেটা তো জানে না। এবার সেটা যদি জানতে হতো ওকে এমন কাউকে খুঁজে বার করতে হতো যে এই বিষয়ে একদম এক্সপার্ট, বা যে এতটাই দক্ষ, যে এতটাই মানে তার সাধনায় সিদ্ধ, যেটা নির্ভুলভাবে বলতে পারে যেটা কেন হচ্ছে। তো এরপরে অন্তরা বেশ কিছু শাস্ত্রীজি, তারপর তান্ত্রিক, তারপরে কিছু এমন অঘরী যারা এই ধরনের কাজ করেন, তো তাদের সাথে যোগাযোগ করে, মানে এমনি ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করে, এবং
জাস্ট ওর কথাটা যখন বলে তখন তারা বলে যে কোনো বহুমূল্য আংটি ধারণ করতে হবে অথবা কোনো রকম কোনো বড় যজ্ঞ করতে হবে, এবং যেগুলো করতে মোটামুটি ও লিখেছে যে আমাকে 25 থেকে কেউ আবার 50,000ও বলেছে যে এরকম টাকা লাগবে। এদিকে অন্তরার মা বলছে যে দেখ, আমি প্রত্যেক রাতেই প্রায় দেখছি ওই জিনিসটা প্রচণ্ড রকমভাবে রেগে আছে, এবং যেখানটায় আর কি ওরা ভাড়া থাকে তার সেই ঘরের জানলার বাইরে রয়েছে, এবং ওর মাকে নাকি বলছে আমাকে পাঠিয়েছে তোর ক্ষতি করতে, তোর ক্ষতি আমি করবই, তুই কতদিন এভাবে থাকবি। তোর মা বলে যে দেখ, যা হবার তাই তো হবে, তো চল, এখানে প্রত্যেক মাসে বাড়ি ভাড়াও টাকাটাও যাচ্ছে, আর আস্তে আস্তে না ওর মায়ের শরীরে মানে কিছু না কিছু অসুবিধে মানে লেগেই রয়েছে, মানে বলা যেতে পারে ডিটোরিয়েট করছে। তো এরপরে তো অন্তরা আরও প্রচণ্ড আকুল হয়ে যায় যে কি করে মাকে বাঁচাবো। এবার ওই যে বললাম যে ওদের আত্মীয় স্বজন সবাই না মানে ছিল সবাই, কিন্তু মানে আমি যখনকার কথা বলছি মানে যেই সময় ওর বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়েছিল সেই সময় না ডিভোর্স নিয়ে একটা ট্যাবও ছিল সবার মধ্যে, যে ডিভোর্সিদেরকে একটু আলাদা করে রাখো, তাদের সাথে বেশি মেলামেশা করো না, তাদের সাথে বেশি কথা বলো না। তো এই সব কারণে আত্মীয় স্বজনরাও কিন্তু ওদেরকে একটু বাঁকা নজরে দেখতো, এবং অন্তরা যখন আস্তে আস্তে বড় হয়, ও যখন বিষয়টা বুঝতে পারে, ও তখন ওর মাকে একবার বলেছিল যে আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই, ওই কালে ভদ্রে কখনো কারোর বিয়ে থাতে আমাদের নিমন্ত্রণ করে তো আমরা আর যাবো না। ফলে সেদিক থেকে ওদের দরজা বন্ধ। তো ও এবার যেটা মানে লিখেছে সেটা কিন্তু সত্যি অবাক করার মতো ঘটনা। শুনুন এবার, মানে এই যেখান থেকে আমি যে আপনাদেরকে ঘটনাটা বলবো এটা কিন্তু মানে একটা মারাত্মক বিষয়। তো একদিন মানে ও কি হতো, ও যেটা লিখেছে যে আমার না খুব মন খারাপ হলে আমি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যেতাম। তো ওর একজন খুব ভালো বান্ধবী ছিল, ওর বেস্ট ফ্রেন্ড। তো সেই বান্ধবীর সাথে ওর আগের দিন রাতে কথা হয়েছে যে ওরা পরের দিন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাবে বিকেল 4টের সময়। এবার সকাল থেকে না ওর মনটা খুব খারাপ। ওর মা বলে দেয় যে আমি এভাবে খরচাপাতি চালাতে পারছি না, আমরা আমাদের ঘরে ফিরে যাব। এবার ও আর কিছু বলতে পারছে না। তো ওর মনটা সকাল থেকে না খালি ও ভাবছে যে আমি কখন 4টে বাজবে আমি মায়ের মন্দিরে যাব, এবং ও মনে মনে ভাবছে যে আমার বান্ধবী যেন আজকে আমার সাথে না যায়, কারণ ওর খুব কাঁদতে ইচ্ছে করছে, ওর বান্ধবী শাকলোভাবে কান্নাকাটি করতে পারবে না। এবং ঠিক দুপুরবেলা বেরোনোর 1 ঘন্টা আগে অন্তরার কাছে ফোন আসে ওর বান্ধবীর, যে যাইস তো কালকে রাতে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ঝামেলা হয়েছে, তোকে একটু আমাকে মানাতে যেতে হবে, তো আমি না আজ তোর সাথে যেতে পারছি না, তো একটা কাজ কর আমরা পরের সপ্তাহে যাব। তো ও বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে ফোনটা রেখে দেয়। এবং ও লিখেছে আমি মনে মনে এটাই চাইছিলাম যেন আমার বান্ধবী আমার সাথে না যায়, ও আমার খুব ভালো বান্ধবী, মানে খুব ভালো সম্পর্কর সাথে আমার আজও, বাট সেদিন আমি চাইছিলাম না। তো যায় মায়ের মন্দিরে, এবং মায়ের মন্দিরে গিয়ে ও বলছে যে আমি জানি না কেন প্রচণ্ড ভিড় ছিল সেদিন, প্রচণ্ড ভিড়, এবং সামনে একটা বড় ফ্যামিলি, মানে ও যখন মায়ের কাছে মোটামুটি চলে গেছে, এবং বুঝতেই পারছেন ওই জায়গাটাতে তো বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, এবার একজন করে ঠাকুরমশাই হাত বাড়িয়ে পুজোটা নেন, তিনি মায়ের চরণে ঠেকিয়ে ফুল দিয়ে প্রসাদ দিয়ে তো ছেড়ে দেয়। এবার ও লিখেছে যে আমি মানে আমি হাতটা বাড়ালাম, পুজোটা নিল, আমি মাকে এক ঝলক দেখতে পেলাম, মানে একদম এক ঝলকই, আমার মন ভরল না। তো আমি না তখন ওখানে কেঁদে ফেলেছি, আমি কাউকে কিছু বলিনি, আমি কেঁদে ফেলেছি। কিন্তু হঠাৎ করে যিনি ঠাকুরমশাই মানে মায়ের সামনে, মায়ের গর্ভগৃহে মায়ের সামনে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি হাত দিয়ে একজনকে একটু সরিয়ে দেয়, বলে যে আপনাদের তো হয়ে গেছে, ও দেখতে পায়নি, উনি ভালো করে দর্শন করেনি, তো ওকে বলে যে তুমি এখানে এসো। তো বলছে আমি জানি না মানে এটা আমার সাথে কেন হলো, মানে মাই মনে হয় চাইছেন, আমি মায়ের দিকে এক পলক চাইলাম, মনে হলো যেন মা আমাকে অভয় দিলেন, আমাকে যেন আশ্বস্ত করলেন যে তুই বাড়ি যা, তোর কোনো ভয় নেই, কিচ্ছু হবে না, মানে একটা অদ্ভুত একটা পজিটিভিটি পায়। যাই হোক, তো ওখানে খুব ভিড় ছিল, ও ভক্তি ভরে ওই দুদণ্ড দাঁড়িয়ে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে আসে। এবং ও না মানে মনে মনে ভাবে যে না, আমি তো মাকে বাঁচাবোই, মায়ের সাথে কি হচ্ছে, এটা কেন হচ্ছে, মানে ডাক্তার দেখানো হচ্ছে, চিকিৎসা চলছে, সব ঠিক আছে, কিন্তু ওর মায়ের শারীরিক যতটা না কষ্ট হচ্ছে, এই যে ভয় পাচ্ছে, রোজ ওর মায়ের মনে হচ্ছে যেন গলার কাছটা আটকে আসছে, এগুলো কিন্তু ডাক্তার যা ট্রিটমেন্ট করছে তার সাথে কিন্তু ওর মায়ের এই সিমটমসগুলোর কোনো যোগাযোগ নেই। তো ও বুঝতে পারে যে কিছু তো একটা এমন ঘটছে যেটাই আনইউজুয়াল। এবার সেদিন ওর মায়ের রাতের বেলা খুব শরীর খারাপ হয়, ও আর ওর মা আলাদা শুতো বলতাম। তো ওর মা ওরকম ছটফট ছটফট করছে এবং একটা জলের বোতল পড়ে যায়, তো বেডরুম থেকে বেরিয়ে হলে যেখানে ওর মা শুতো সেখানে আসে। তো এসে এমনি লাইট জ্বালিয়ে শুতো, ও মাকে বলছে আমি এমনিতেও আমার কিছু কাজ আছে,
পড়াশুনোর, তো আমি কাজ করব, তুমি চুপচাপ ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তো ওর মা ওকে যথারীতি বারণ করে, বাট ও বলে যে আমি তোমার আজকে কোনো কথা শুনবো না। এবারে ওর মা ঘুমিয়ে পড়েছে। তো ওর না হঠাৎ করেই মনে হলো যে আমার মায়ের একবার ফোনটা চেক করি। তো কোনোদিনও করে না, ওর কোনোদিন মানে কিছু মনেও হয় না। ফোনটা যখন ওর মায়ের চেক করছে, দেখছে, তখন ও দেখছে একটা নাম্বার থেকে ওর মায়ের কাছে রিসেন্ট ডেতে বেশ অনেকবার কল এসছে, এবং প্রায় দিনে 2 থেকে 3 বার কল আসে, এবং প্রায় 7-8 মিনিট করে কথা হয়। তো ও না ভাবে যে এই নাম্বারটা কার, মানে নাম্বারটা সেভ নেই, কিছু নেই। এবারে ও না একটু সন্দেহ হয় ওর, তো ওই নাম্বারটা ওর ফোন থেকে ডায়াল করে। এবার ডায়াল করে জাস্ট মানে দেখছে যে ওর ফোনে কি কারোর নাম দিয়ে সেভ করা আছে, ও দেখছে না, সেভ নেই। এইবারে ওর না ব্যাপারটা একটু সন্দেহ লাগলো যে মা কার সাথে কথা বলে, মা তো আমাকে এই বিষয়ে কিছু জানায়নি। তো ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ওর কাছে একটা মেসেজ আসে, এবং মেসেজটা পড়ে ও যেটা বুঝতে পারে যে ওই নাম্বারটার কারণ নয়, ওর বাবার নাম্বার, মানে ওর বাবা আর কি, যার সাথে ওর মায়ের বহু বছর আগে ডিভোর্স হয়ে গেছে, তার নাম্বার। এবার ও ভাবছে যে বাবার সাথে মায়ের এত কথা কি করে হচ্ছে, আর ও মা বাবার নাম্বারটা সেভও করেনি। এবার ঘটনা যেটা ও লিখেছে যে ওর সাথে ওর বাবার শেষবারের মতো কথা হয়েছিল ওর 16 বছরের জন্মদিনে। 16 বছরের যখন জন্মদিন হয় ওর, সেই দিন ওর মাই ওর বাবাকে ফোন করে এবং ওর সাথে কথা হয়, এবং সেই কথা বলার এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো হয় না। ওর মনে হয় যে ওর মা জোর করে ফোনটা করে ওকে দিয়েছে, ওর বাবার কথা বলার ইচ্ছে নেই। এবং ও যবে থেকে বুঝতে শিখেছে ওর কিন্তু এক্সপিরিয়েন্স ভালো নয়, মানে ও বুঝতে পারে যে ওর মা খুব চাইতো যে ঠিক আছে আমার সাথে ডিভোর্স হয়েছে, মেয়েটাকে একটু দেখুক, মেয়েটার জন্য ভাবুক, মেয়েটা যাতে বাবার ভালোবাসা পায়, তার অন্তত দূর থেকে হলেও যাতে মেয়ের একটু খোঁজ খবর নেয়। ওর মা অনেকবার ফোন করতো ওর বাবাকে, কিন্তু ওর বাবা খুব দুর্ব্যবহার করতো, ওর সাথেও ঠিক করে কথা বলতো না। তো 16 বছরের জন্মদিনে যখন ওর মা এভাবেই ফোন করায় ওকে দিয়ে, তো তখন ওর মাকে বলে যে আমি আর জীবনে কোনোদিন কথা বলবো না, তুমিও কথা বলবে না। কারণ ওর বাবার আলাদা বিয়ে হয়ে গেছে, সেই বাড়ি, সেইখানে একটা ছেলেও আছে তার। তো বলে যে তুমি কেন এভাবে ফোন করো? তো ওর মা বলে যে আমি আমার জন্য করি না রে মা, তোর জন্য করি, যাতে তুই তোর বাবাকে, মানে তুই তোর বাবার সামান্য একটু হলেও স্নেহ ভালোবাসা পায়। বলছে এটা কিসের স্নেহ ভালোবাসা, এটা তো আমার বরং বেশি খারাপ লাগে যে আমি তার সন্তান হয়ে সে আমাকে পাত্তা দিচ্ছে না, তোমার সাথে এরকম কেমনটা তুচ্ছতাচ্ছিল্যের মতো করে কথা বলছে, কেন তুমি এগুলো করো? এবার ওর না খুব রাগ হয়। তো রাগ হয়, যাই হোক, কোনো রকমের ভোর হলো, ওর ঘুম হয় না। ও সকালে উঠে ওর মাকে বলে যে মা এই নাম্বারটা কার? তো ওর মা বলছে যে কেন, ফোন এসেছিল? ও বলছে তুমি আমার উত্তরটা দাও। তো তখন অন্তরার মা বলছে যে তোকে বলিনি, তুই তো রাগ করিস, কিন্তু বিশ্বাস কর তোর বাবা এখন মনে মনে না খুব কষ্ট পায় তোর সাথে যে ব্যবহারগুলো করেছে, আমার সাথে যে ব্যবহারগুলো করেছে। তখন বলছে তোমাকে কে বললো যে বাবা মনে মনে কষ্ট পায়? তখন বলছে না, আসলে ও যাকে বিয়ে করেছিল তার সাথে ডিভোর্স হয়নি, কিন্তু সে আর তার ছেলে নাকি আলাদা থাকে, ওর বাবা নাকি এখন আলাদা থাকে। তো অনেক সময় নাকি ওর মাকে বলে যে আমি মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছি, মেয়ে তো আমাকে চিনলই না, এরকম নানান কথাবার্তা নাকি বলে। এবং ওর বাবা নাকি ওর মাকে এটাও বলেছে যে আমি চাই মেয়ে আমার সাথে থাকুক, ওর তো বিয়ে হবে, তখন ওর এই স্ট্যাটাসে যদি বিয়ে হয় যে ওর বাবা ডিভোর্স হয়ে গেছিলো, তাহলে হয়তো ওর বিয়েতে অসুবিধে হবে। তো এগুলো শুনে ও খুব রেগে যায়। ও বলে যে মানুষটা কোনো দায়িত্ব নেয়নি, একটা টাকা পয়সা ঠেকায়নি, আমি এত বড় করেছো তুমি আমাকে, এখন আমি কলেজে পড়ছি, 2 দিন পর আমি চাকরি পেয়ে যাব, ইঞ্জিনিয়ারিং পড়ছি, এখন আমার কিসের দরকার? আর এতই যদি তার কথা বলার ইচ্ছে থাকে তো আমার সাথে কথা বলতো, তোমাকে কেন ফোন করছে? তো ওর মা তখন বলে না রে, আমি তোকে কথাটা বলতামই, কিন্তু ভাবছি যে এইসব নিয়ে তুই অনেক চিন্তায় আছিস। তোর বাবা এটাও বলছিল যদি আমার কিছু হয়ে যায়, মানে আমার বলতে এটাই বলতে চাইছি ওর মায়ের, অন্তরার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে নাকি ওর বাবা ওকে দেখবে। এইবারে তখন বলছে যে বাবা কি করে এটা বলছে যে তোমার কিছু হয়ে, কেন তোমার কিছু হয়ে যাবে? তুমি কি বাবাকে বলেছো তোমার এরকম শরীর খারাপ? বলছে হ্যাঁ আমি একটু বলেছি, কিন্তু সেই জন্যই আমার সব থেকে বেশি চিন্তা, সত্যি যদি আমার কিছু হয়ে যায়, তারপর যদি তোর বাবা তোর সাথে থাকে, তোকে আপন করে নেয়, নিজের ভুল বুঝতে পারে, তাহলে তুই তোর বাবার সাথে থাকবি, যখন বিয়ে হবে তুই তোর শ্বশুরবাড়ি চলে যাবি। এবার ও বুঝতে পারছে না যে ওর মায়ের মানে হঠাৎ করে এইরকম চিন্তাভাবনা কী করে হলো। আর ওর বাবা নাকি বলেছে যে ডিভোর্স হয়নি, কিন্তু বহুদিন হয়ে গেছে ওরা নাকি আলাদা থাকে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং ছেলে।
যাই হোক, তো এটা বলতে বলতে তখন ও না মানে ভাবছে যে কিছু তো একটা ব্যাপার আছে। তো বলছে, তোমাকে বাবা আর কি বলেছে? বলছে, আমাকে বলছে যে ও এখানে চলে আসবে, আর যেহেতু ওর মা তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল, তো ওই বাড়িটা ওর মায়ের নামে হয়ে যায় ওর দিদা মারা যাওয়ার পরে। তো ওর মাকে নাকি ওর বাবা, যার সাথে এতদিন হয়ে গেছে ডিভোর্স হয়েছে, যে এতদিনে কোনো দায়িত্ব নেয়নি, সে নাকি বলেছে যে একটা কাজ করো, তাহলে তুমি বাড়িতে আমাকে নামটাও ঢুকিয়ে নাও বাড়ির দলিলে, বা তুমি বাড়িটা আমাকে লিখে দাও, কারণ ও তো এখনো অনেকটাই ছোট, ও এসব সামলাতে পারবে না। তো পরবর্তী সময় ওর যখন বিয়ে থা হবে তখন আমি ওর নামে বাড়িটা লিখে দেবো। এবং ওর মা সেটা নিয়ে রীতিমতো চিন্তাভাবনাও করছেন। তো ও বলছে যে তুমি কি এসব উল্টোপাল্টা বলছো? যে মানুষটা তোমাকে এত দুঃখ দিল, এত কষ্ট দিল, যে তোমাকে ডিভোর্স দিয়ে একটা বিয়ে করে নিল, সে এখন এই বাড়িটা তোমার পিতৃসূত্রে পাওয়া বাড়িটা সে তুমি এখন তার নামে লিখে দেবে? বলছে, না না, আমি তোর বাবার নামে শুধু লিখবো না, লিখলে তোর আর বাবার দুজনের নামে লিখবো। তখন বলছে, একদম এসব করবে না। তো মানে এতটাই সিচুয়েশনটা আর কি ওর অদ্ভুত লাগে, এবং ও পরিষ্কার বলে যে তুমি আজকের পর থেকে বাবার সাথে কোনো কথা বলবে না। তখন ওর মা বোঝায় যে দেখ, যা হওয়ার হয়ে গেছে, এখন এই বয়সে এসে আর কি ঝামেলা অশান্তি করবো? যদি তোর বাবা তোকে মেনে নেয়, এটাই আমার সব থেকে আনন্দ হবে। আমার যদি কিছু হয়েও যায়, আমি এটা ভেবে খুব শান্তি পাবো যে মেয়েটা আমার জলে ভেসে যায়নি, মেয়েটা আমার অনাথ হলো না। তোর মাকে বোঝায় যে দেখো, এগুলো কোনো ব্যাপার না, আর তুমি ইমিডিয়েট তুমি বাবার সাথে কথা বলা বন্ধ করো। তো জানতে পারে ও কথা বলতে বলতে যে ওর বাবা 3-4 বার এসেছিল এখানে এবং কলকাতায়, এবং ওর মায়ের সাথে দেখা সাক্ষাৎ করে। আগের সপ্তাহে ওর মায়ের সাথে ওর বাবার দেখা হয়েছে। তো ওর বাবা আর মা নাকি বড় বাজারে ওর বাবা কিছু কাজে আসে, সেখানে ওর মা দেখা করতে যায়, ওনারা একটা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে। তো বলছে যে তুমি আমাকে এগুলো আগে বলোনি? তো বলছে যে না, তোকে আসলে বলবো ভেবেছিলাম, কিন্তু মানে তোর মনেও তো একটা রাগ অভিমান আছে, তো তুই যখন জেনেই গেছিস তাই তোকে পুরোটা বলে দিলাম। এইবারে ওর ব্যাপারটা মাথায় খেলে যায়। ও তখন বলে যে মা, আমার কেন জানি না মনে হচ্ছে বাবার উদ্দেশ্যটা ভালো নয়, এবং তোমার এই যে শরীর খারাপ, তোমার এই যে মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ, কেউ তোমার গলা চিপে ধরছে। আর সত্যি ওর মায়ের না মানে সকালবেলা উঠে না গলার সামনে একটা লাল লাল চাপচাপ দাগ দেখা যেত। তো বলছে আমার মনে হচ্ছে বাবা কিছু করছে। তো যাই হোক, তো এর পরের দিন ও বলে যে তোমাকে যদি এরপরে বাবা ফোন করে দেখা করার কথা বলে, তুমি আমাকে নিয়ে যাবে। তো যথারীতি যায়, এরকমই একটা হয়, কিন্তু ওর বাবাকে আগে থেকে বলে না যে মেয়েও যাচ্ছে। তো অন্তরা বলছে, আমি তোর গিয়ে একদম যা মনে এসছে বলে দিয়েছি। এবং মানে ও ভিতরে খোঁজ খবর করা শুরু করে ওর বাবার সম্পর্কে, এবং খোঁজ খবর করতে করতে যেটা জানতে পারে সেটা হচ্ছে যে ওর বাবা পুরোটাই মিথ্যে কথা বলেছিল ওর মাকে। মানে উনি কিন্তু ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথেই থাকে, কিন্তু ঘটনা হচ্ছে যে সেখানে মানে যেখানে আর কি উনি থাকতেন, সেখানে উনি বহু মানুষের থেকে প্রচুর টাকা পয়সা ধার করেছেন, এবং ধার করে উনি ব্যবসায় ক্ষতি করে মানে ওনার বিশাল দেনা হয়ে গেছে। তো এই দেনা মেটানোর জন্য ওনার মনে পড়ে ওনার প্রথম পক্ষের স্ত্রীকে, যে আমি যদি এখন তো সাদাশীতে ভোলাভালা মানুষ, একে যদি আমি কোনোভাবে এর ক্ষতি করে দিতে পারি, এবং ওর বাবাই ক্ষতিটা করে, যাতে করে মানে এমন একটা ভয়ঙ্কর একজন অঘরী সাধকের সাথে নাকি ওর বাবা যোগাযোগ করে, যে বলেছিল যে আমি আত্মা পাঠিয়ে ওনাকে আমি মেরে দেবো, তিলে তিলে মেরে দেবো। এবং ওই যে দরজার সামনে কেউ এসে দাঁড়িয়ে থাকতো, যেটা ওর মা মনে হতো যে কেউ একজন দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু ওনারই পাঠানো একজন আত্মা, মানে সে ভয়ঙ্কর জিনিস আর কি। তারও কিছু কিছু নাম বর্ণনা দিয়েছে, কিন্তু আমার মনে হয় যেগুলো আমি আর এখানে বিস্তারিত জানাবো না। তো ওই জায়গাটা আমি একটু ছোট করে বললাম, কিন্তু তার জিসটা এটাই যে ওর বাবা ওর মায়ের ক্ষতি করার জন্য একটা প্রবল শক্তিশালী একটা আত্মাকে পাঠিয়েছিল সে অঘরী সাধুর মারফত, এবং চেয়েছিল যে ওর মায়ের সাথে ভালো ব্যবহার করে মাথায় হাত বুলিয়ে বাড়িটা দখল করে নেবে। এবং একবার যদি বাড়িটা ওর বাবার নামে হয়ে যায়, তাহলে ওর মা কিছুদিন পরে যদি মারা যায়, ওর বাবা এই বাড়িটা বেচে দিয়ে সে তার ধার বাকি দেনাটা শোধ করবে। যাই হোক, তো ও লিখেছে যে অনেক কষ্ট করতে হয় আমায়, আমার পড়াশুনো তাতে খুব এফেক্টেড হয়ে যায়। ওর 4th সেমিস্টারের শেষে মানে 5th সেমিস্টার খুব একটা ভালো যায় না, 5th এবং 6th দুটো সেমিস্টারই ওর খুব মানে কোনো রকমে আর কি ও পাশ করে। কিন্তু এই 9-10 মাসে ও পুরোপুরি আর কি খোঁজ চালায় যে ওর বাবা অ্যাকচুয়ালি কী করছে, এবং পুরো জিনিসটা ওর মায়ের কাছে নিয়ে আসে। এবং এই করতে করতে ওর মা এতটাই অসুস্থ হয়ে যায় যে এই সময়ের মধ্যে ওর মা দুবার হসপিটালাইজড হয়। তো তারপরে ওরা
মানে ওরা বলছে যে আমি কোনো তান্ত্রিকের কাছে যাইনি, কিচ্ছু করিনি, শুধু আমি আমার মাকে একটু যখন সুস্থ হয় আমি দক্ষিণেশ্বরে মায়ের কাছে নিয়ে যাই এবং ওখানে পুজো দিয়ে মায়ের চরণের ফুল, মানে মা দক্ষিণেশ্বরীর চরণের ফুল আমি আমার মাকে ছুঁয়ে দিই। এবং যখন আমার বাবার পুরো বিষয়টা আমার মায়ের সামনে আসে, মা আবারও একটা বিশাল বড় দুঃখ পায়, কষ্ট পায়, কারণ আমার মা আবার একটু একটু করে বাবাকে বিশ্বাস করতে লেগেছিল, ভেবেছিল যে সত্যি হয়তো আমাকে ভালোবাসে, আমার জন্য ভাবছে, কিন্তু সেখানেও একটা মানে মন ভাঙার মতো ব্যাপার। ওর মা আবারও যাকে বলে একটা আবারও ঠকে যায় জীবনের আর শেষ পর্যায়ে এসে। তো তারপরে ওর বাবার সাথে তো মানে যেটুকু যা আর কি মৌখিক সম্পর্ক ছিল সেটুকুও ছিন্ন হয়ে যায়। কিন্তু ওর মায়ের আবার মনে হয় যে বাড়িটার দিকে যখন ওর বাবার চোখ পড়েছে, কিছু যদি ক্ষতি ঠতি করে, তো এরপরে মানে ও ইঞ্জিনিয়ারিং পাশ করে যায়, চাকরি পেয়ে যায়, তো তখন ও বলে যে তুই একটা কাজ করো মা, এই বাড়িটা বেচে, কারণ বাড়িটাও পুরনো হয়েছিল, প্রচুর সিপেজের প্রবলেমস ছিল, তো ওরা বেচে একটা ফ্ল্যাটে উঠে যায়। তো ও লিখেছে এখন আমিও বিবাহিত, ভালো আছি, মাকে আমার সাথেই রেখেছি, খুব আনন্দে আছি, এবং এই যে এত অন্যায় করেছে বলছে আমি খোঁজ রাখি, আমার বাবা এখন বিশাল ভুগছে, এত ভুগছে, আর আমার সেই মানে আমার বাবা যাকে দ্বিতীয় বিয়ে করছে সে কিন্তু আমার মাকে একটু মানে আমার বাবাকে একটুও দেখে না, আর তার ছেলে তো দেখেই না। তো মানুষকে ঠকালে তার পরিণতি কিন্তু খারাপ হবেই। তাই আমি প্রার্থনা করি অন্তরা ওর মা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। আর আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের এপিসোড আজকে এখানেই শেষ হলো। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।